This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালের যে ঘটনা সেই ঘটনার আজ কিন্তু দিল্লিতেও পৌঁছেছে। ইতিমধ্যে সিআরপিএফ স্বরাষ্ট্র মন্ত্রকে একটা রিপোর্ট জমা দিয়েছে এবং ইডিও অর্থ মন্ত্রকের রিপোর্ট আলাদা করে জমা দিয়েছে। সেই রিপোর্ট আবার স্বরাষ্ট্র মন্ত্রকও চেয়েছে। সব মিলিয়ে বাংলায় যে বেনজির ঘটনা কালকে ঘটেছে, একেবারে সংঘাতের ঘটনা, সেই ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্র। জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই রিপোর্ট যে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, এটাকে অত্যন্ত সিরিয়াসলি তারা দেখছে, কি খবর আমরা পাচ্ছি? দেখো, কেন্দ্রীয় তদন্তকারী অফিসার তারা যখন তদন্ত করছেন, তারা যখন অন ডিউটি রয়েছেন, তখন তাদের কাজে শুধু বাধা দেওয়া হয়নি, তার পাশাপাশি তদন্তের সঙ্গে যুক্ত নথি, সেই নথি তাদের কাছ থেকে কার্যত হাতিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ এবং সেই অভিযোগের কারণে সিআরপিএফ এর যে অফিসাররা সেখানে দায়িত্বে ছিলেন, অর্থাৎ যারা ইডির আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং বাকি যে সমস্ত কাজ, অর্থাৎ এক্ষেত্রে নিরাপত্তাজনিত যা যা পরিকল্পনা তা এক্সিকিউট করার দায়িত্বে ছিলেন, তারা একটা রিপোর্ট জমা দিয়েছেন হোম মিনিস্ট্রিতে। হোম মিনিস্ট্রি তাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল, তাদের কাছ থেকে জানতে চেয়েছিল যে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কিভাবে ভেতরে ঢুকলেন। স্বাভাবিকভাবেই সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ যারা জওয়ানরা ছিলেন তাদের দায়িত্ব বর্তায় এক্ষেত্রে উত্তর দেওয়ার, আর সেই উত্তরটাই তারা এক্ষেত্রে দিয়েছেন। এর পাশাপাশি একটি সেপারেট রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে, যে রিপোর্ট দিয়েছেন ইডি আধিকারিকরা। এখানে মূলত তদন্তের ক্ষেত্রেও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন কোন নথি নিয়ে যাওয়া হয়েছে, সেই নথি তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা কতটা বিঘ্নিত হয়েছে, সেই বিষয়টিও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে যে রিপোর্ট ইডি অফিসারদের তরফ থেকে জমা পড়েছে তা উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবে নজর যেদিকে থাকছে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, যে ইডি অফিসাররা যে রিপোর্ট কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে জমা দিয়েছে, সেই রিপোর্টের কপিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা চাইতে পারে। স্বাভাবিকভাবে ধন্যবাদ তোমাকে। এবার আপনাদের আরো একটা রিপোর্টের কথা বলি। এই রিপোর্ট ইডি তাদের সদর দফতরে জমা দিয়েছে। তাতে কি রয়েছে? গতকাল আইপ্যাকের অফিস এবং প্রদীপ জেনের যে বাড়ি, যেখানে তল্লাশি হয়েছিল, তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ পুঙ্খানুপুঙ্খ রয়েছে এই রিপোর্টে। এই তল্লাশি চলাকালীন বাধা দেওয়া, এবং শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু মেনশন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসে, তার ভূমিকা, সাদা পোশাকে পুলিশের নথি নিয়ে আসার ঘটনাও। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে, সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। इलेक्शन they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। ममता जी, आपको घबराहट क्यों है? वहाँ कुछ बहुत सेंसिटिव था जिसको निकालना जरूरी था। আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো, মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। জনগণ আওয়াজ তুলুন, বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। দুর্নীতিকে প্রশ্রয় নয় মানে জিরো টলারেন্স, আবার তারই সঙ্গে প্রতিহিংসা রাজনীতি দুয়ে দুয়ে খাপ খায় নাকি? আচ্ছা, সেই ব্যাখ্যা থাক। শীতে কাবু বাংলা এখন তপ্ত সংঘাত রাজনীতিতে। কথাতেই বলে মর্নিং শোজ দ্য ডে, সকালই বলে দেয় দিনটা কেমন যাবে। আর সেখানেই সকাল সকাল রাজনীতির দিল্লি চলো। ইডি অভিযানের প্রতিবাদে সুর চড়িয়ে অমিত শাহর মন্ত্রকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। মুহূর্তে পরিস্থিতি তুলকালাম হয়ে উঠল। ইডি বনাম মমতা। On behalf of your Home Minister and everybody, don't touch my MP.
Don't touch him, his leg is hurt already. बंगाल में हम जीतेंगे, जो भी कर ले इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर ले। You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Fuck, Governor! Governor! No! What else they will do? What else they will do? There are colleagues in the parliament, but this is completely irresponsible. No! Don't mention. ये मत करो. ये देखो क्या हो रहा है. अमित शाह शर्म करो। हम करेंगे कि आप देख ले, कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस। Sometime they will go and gheraw the election commission. Huh? Now they are going to the home minister. That means the honorable members of parliament of the TMC are becoming the front soldiers to conceal corruption of TMC. ইডি বনাম মমতা, এই সংঘাত কিন্তু এই মুহূর্তে চরমে। গতকালই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আজ রাজপথে প্রতিবাদ, এজেন্সির রুল। আর এই অভিযোগে সুর সপ্তমে তুলে রাজপথে তৃণমূল সুপ্রিমো। যাদবপুর এডবি বাস স্ট্যান্ড থেকে মিছিল হাজরা পর্যন্ত চলল, সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি। রাজনীতিতে পারসেপশন বড় বালাই, পারসেপশন রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপার মানে অর্পিতা পার্থর সেই কোটি কোটি টাকা দেখে চমকে উঠতে হয়েছিল এই রাজ্যবাসীকে। তাই তো পার্থ চট্টোপাধ্যায়কে সাত তাড়াতাড়ি মানে যাকে বলে তড়িঘড়ি ঘাড় থেকে একেবারে ছেড়ে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অথচ এক্ষেত্রে মনে রাখতে হবে অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। গতকাল ইডি হানা দিতেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে শটান চলে গেলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আজ সকালে সেখান থেকে শুরুটা করলেন আবার বিরোধী দলনেতা। একেই বলে রাজনীতি। এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। इलेक्शन दे आर कलेक्टिंग ऑल माय इंफॉर्मेशन ऑफ माय पार्टी। देखो मैंने सब लेके आया। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে যে প্লি করলো তাতে যে বিষয়গুলো রেখেছে এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। আমি আবারও বলছি, যদি গুরুত্বপূর্ণ তথ্য পেতেই হতো, যদি কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত সম্পৃক্ত তথ্য পেতেই হতো, তাহলে তো প্রশান্ত কিশোরের বাড়িতে যেতে হতো, কারণ আইপ্যাকের কর্ণধার তো প্রশান্ত কিশোর ছিলেন। লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে। তাতে রেসপন্ড নম্বর 1 তারা করেছেন তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ইডি বনাম মমতা সংঘাত তুঙ্গে। গতকাল থেকে রাজনীতি একেবারে সরগরম। তবে গতকাল চুপ ছিলেন তৃণমূলের নাম্বার 2, আর আজ চড়া সুর অভিষেকের গলায়। নদিয়ার তাহেরপুরে দাঁড়িয়ে সুর চড়ালেন তিনি। তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। ঠিক আছে, এবার আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা বাঁটা হয়।
টাকা দেওয়া হয় এখান থেকে। এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের ফোন করতো, টিএমসি জয়েন করো, নাহলে বাড়িতে পুলিশ যেত, তাদের ধরে নিয়ে জয়েন করতো। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। কাকদ্বীপের এক্সিস ব্যাংক তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 টু আইপ্যাক অ্যাকাউন্ট। কেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাত পেয়েছিলেন তারা 16 কোটি টাকা দিয়েছে। তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না। দেখুন, বেনজির একটা সংঘাতের আবহ যার আজ দিল্লিতে পৌঁছেছে। আজ তৃণমূল সাংসদরা তারাও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখানে দিল্লি পুলিশ যে ভূমিকা নিয়েছে তাতে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি বলেছেন ঔদ্ধত্য দেখিয়েছে দিল্লি পুলিশ। আমি এটাই বলবো যে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের সামনে আপনি গিয়ে ধর্ণা দেবেন, এটা তো মানা যায় না। আমরা পশ্চিমবঙ্গে এবং আপনি কর্মচারীদেরকে ঢুকতে দিচ্ছেন না, ওখানে যারা সরকারি কর্মচারী আছে, অফিসার আছে, তাদেরকে আটকাচ্ছে। দেশের সুরক্ষা বিঘ্নিত হবে। তো আমরা পশ্চিমবঙ্গে সাধারণ আন্দোলন করতে গিয়ে আমাদেরকে আপনার পুলিশ তুলে নিয়ে যায়। আমি গোটা রাত লালবাজারে ছিলাম। আমি বলবো তৃণমূলের সাংসদরা যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো পুরোনো ভিডিও খুলে দেখতে। গোটা রাত আমাকে লালবাজারে থাকতে হয়েছিল বেঞ্চের উপর বসে। আজকে তারা তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের বড় বড় কথা বলছে। মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। মতুয়াদের দীর্ঘদিনের যে চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে সিএএ, সিটিজেনশিপ পাওয়া। সেই চাহিদা কেন্দ্র সরকার দেবে, রাজ্য সরকার দেবে না। মতুয়া ভাইয়েরা অবৈধ, অমিত শাহ বৈধ। একবার খোঁজ নিয়েছিল বড় মা যখন বেঁচে ছিলেন, তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? এতদিন বিভ্রান্ত করে এসেছে যে আপনারা সিএ অ্যাপ্লিকেশন করবেন না, তাতে অনেক মতুয়ার ক্ষতি হয়েছে। তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে মানুষ দেবে। সংঘাতের সরগরম রাজনীতি, এরই মধ্যে আবার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে এর আগে তিনি গিয়েছিলেন 3 বছর আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, জুন মাসে। সেদিন শান্তনু ঠাকুরের অনুগামীদের চরম বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, তালা পড়েছিল হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারেননি, তাকে পুজো দিতে হয়েছিল গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। আজ তেমন বিক্ষোভের মুখে পড়তে হয়নি তৃণমূলের সেনাপতিকে, নির্বিঘ্নেই তিনি পুজো দিলেন। তবে অভিষেকের সফর ঘিরে হাওয়া গরম হতে শুরু করে আজ সকাল থেকে, আর সেই খবর মুখ্যমন্ত্রীর কানেও গিয়ে পৌঁছেছিল। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর টিম। আমরা বলতাম না ছোটবেলায়, ভীরু কাপুরুষ, প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো। ঠাকুর বাড়ির এই অন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে অদূরেই কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছেন। বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। ঠাকুরনগর যে হাই স্কুল, যা পেরিয়ে ঠাকুর বাড়ি আসতে হয়, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং ঠাকুর বাড়ির ঠিক একেবারে উল্টো দিকের যে মাঠ, মেলার মাঠ, সেখানে বিপুল পরিমাণে রাজ্য পুলিশ রয়েছে। বাংলার শাহজাদা আসছেন ঠাকুর বাড়িতে পুজো দিতে। তো শাহজাদার জন্য যদি বা মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয়, তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই যে অভিষেক আসবে, ভক্তরা নিয়ে আসবে। এখানে যারা আসবে কোনো পার্টির কালার নাই, পার্টির কোনো ইয়ে নাই, কোনো সিম্বল নাই, তারা আসবে, ভক্তরা নিয়ে আসবে, অভিষেকরা নিয়ে পুজো দিয়ে
তিন মন্দিরে দেবে, দিয়ে পুজো দিয়ে আবার চলে যাবে। আপনাদের আপত্তিতে পুলিশ ভেতরে ঢুকতে পারছেন না, অথচ ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তো কেন্দ্রীয় বাহিনী তো ডিস্টার্ব করেনি ওদেরকে গিয়ে, তো কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভিতরে রয়েছে, তো ওর সমস্যা কোথায়? রাজ্যের পুলিশ থাকতে পারবে না, সেন্ট্রাল ফোর্স থাকতে পারবে, তার মানে বিজেপির পাওয়ারটা দেখাতে চাইছে। অনেক সেন্ট্রাল মিনিস্টার এসছে, ক্যাবিনেট মিনিস্টাররা এসছে, পুজো দিয়েছে, চলে গেছে। এখানে রাজনৈতিক বক্তব্য দিতে কেউ আসেনি। রাজনৈতিক বক্তব্য এই সমস্ত চললেই এখানে খবর হবে। গত 25শে নভেম্বর ঠাকুরনগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তবে ঠাকুর বাড়িতে তিনি কিন্তু যাননি। আজ গেলেন দলের নাম্বার 2। 23 সালের 11 জুনের কথাও অভিষেক মনে করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কাছে মনে মনে মন্দিরে ঢুকতে না পারলেও প্রার্থনা করেছিলাম যে এর জবাব তুমি যেখানেই থাকো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতে নিজের বুথে হেরেছিল, মানুষ প্রমাণ করে দিয়েছিল এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। সুপার ফ্লপ প্রোগ্রাম। আপনারা বললেন অনেক মতুয়া, কোথায় দেখলাম আমরা অনেক মতুয়া? কোথায় দেখলাম অনেক লোক হয়েছে? সব তো পুলিশ সিভিল ড্রেসে ছিল, কমসে কম 5000 পুলিশ ছিল এই এলাকাতে। তাই বলে এসছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে একটাও কথা রাখেনি। মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে সেটা আগে এই যে কটা অশিক্ষিত আছে সেই অশিক্ষিতগুলো কথা জিজ্ঞেস করে আসুন যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন তেমন কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি, তবে তৃণমূল সভাপতি ঠাকুরবাড়ি ছাড়তেই সেখানে ধিক্কার ধিক্কার স্লোগান ওঠে। গোবর জল দিয়ে মন্দির চত্বর ধোয়া হয়। আমি কোনো রকম রাজনৈতিক কথা এখানে বলবো না, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির বাইরে। আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো, পলিটিক্যাল কর্মসূচি থেকে বলবো। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ দেবে। ওর পিসি ঠাকুরকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, তাতে ঠাকুরের যে অপবিত্রতা তৈরি হয়েছে, সেই অপবিত্র শরীর নিয়েও ঢুকেছে বিদায় পরবর্তীতে কামনা সাগরে জল দিয়ে ধৌতকরণ করা হয়েছে। যে পাপ করেছিল ওরা, যে পাপ এর আগে করেছিল, পুজো দিতে দেয়নি, সেটাই মনের ভিতরে সেই অনুশোচনা হয়েছে যে আমি যে অন্যায় করেছিলাম, আজকে সেই অন্যায়টা বুঝে মন্দিরকে নিজে ধুয়ে, এটা অভিষেকের ঋণে ধোয়া না, এটা নিজেকে শান্তনু ঠাকুর ধুচ্ছে। বদলেছে বছর, বদলাচ্ছে হাওয়া, বদল হচ্ছে দৃষ্টিভঙ্গি, বদলে যাচ্ছি আমরাও। শুধু বদল নেই বিশ্বাসযোগ্যতায়, বদল নেই নিরপেক্ষতায়, বদল নেই সিদ্ধারায়, বদল নেই আপনাদের অটুট আস্থায়। নতুন বছরে নতুন শুরু 14ই জানুয়ারি থেকে নতুন রূপে TV9 বাংলা। সব খবর সবার আগে TV9 বাংলা। TV9 বাংলা, না দেখলেই নয়। শীতের শহরে আবার অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। বেহালার রবীন্দ্রনগরে একটি আবাসনে বিধ্বংসী আগুন লেগে যায়, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পরিস্থিতিকে আমি জানবো, আমার সহকর্মী সৌভিক রয়েছেন। সৌভিক, কিভাবে আগুন লাগে, এখন কি পরিস্থিতি, আগুন সম্পূর্ণরূপে কি নিয়ন্ত্রণে এসেছে? দেখো, তোমাকে প্রথমেই জানাই এটা বেহালা রবীন্দ্রনগর নয়, এটা মহেশতলা রবীন্দ্রনগর থানার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের হাজি রতন দুর্গাপাড়া। এখানেই একটি 4তলা বিল্ডিং এর দোতলায় আগুন লেগে যায় এবং দোতলায় আগুন লেগে যাওয়ার পরে কিন্তু সেই আগুন ওই ফ্লোরে পুরোপুরিভাবে ছড়িয়ে পড়ে। ঠিক বিকেল 5:30 পৌনে 6টা নাগাদ এই আগুন লাগে। তখন ভিতরে যে কজন মানুষজন ছিল তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে দমকলের ইঞ্জিনকে খবর দিলে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে, তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ চলছে। হতাহতের কোনো খবর নেই। ধন্যবাদ সৌভিক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মহেশতলার রবীন্দ্রনগরের একটি আবাসনে আজ আগুন লেগে যায়। দমকলের 2টি ইঞ্জিনের সাহায্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে কিছু পকেট ফায়ার রয়েছে। আগুন লাগার পর বিধ্বংসী আকার নেয় সে আগুন, মুহূর্তে সেটা ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা হাত লাগিয়েছিলেন, পরে দমকলের 2টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে কিছু পকেট ফায়ার রয়েছে, ফলে আগুন নেভানোর কাজ অনেকাংশেই সম্পন্ন, পরিস্থিতি নিয়ন্ত্রণে।